তাহলে যেরকম স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আজকে আমরা একটা নতুন মডিউল শুরু করব। ফার্স্ট মডিউলটার পরে আমরা সেকেন্ড, থার্ড আর ফোর্থ মডিউলটা বাদ দিয়ে আমরা এখন ওই ফিফথ মডিউলটায় যাচ্ছি। হ্যাঁ, দিস ইজ পিরিয়ডিক প্রপার্টিস। এই মডিউলটা বাছার কারণ অনেকটা রিলেটেড এবং তোমাদের মেইনলি অনেক কিছু জানা আছে প্লাস টু লেভেল, সেই জন্য এটা আমরা আগে করে নিই। ছোট মডিউল কিন্তু ইম্পর্টেন্ট মানে প্রশ্ন আসে অনেক। আজকে আমরা যেটা করব সেটা হলো, আমরা প্রথমে আজকে এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, পেনিট্রেশন অফ ওয়ার্ল্ড ভাইটালস, হ্যাঁ, তার সাথে এখানে আর একটা জিনিস নেই। যাই হোক, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ পড়তে গেলে আমাদের শিল্ডিংও জানতে হবে, হোয়াট ইজ শিল্ডিং। হ্যাঁ, আর এই ভেরিয়েশন অফ এনার্জিস, অরবিটালগুলোর কীভাবে চেঞ্জ হয়, আর ওই ইলেকট্রনিক কনফিগারেশন তার সাথেই আসবে। এই জিনিসগুলো আমরা দেখব এবং এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের ক্যালকুলেশন দিয়ে আমরা আজকের লেকচারটা শেষ করব। তা প্রথমেই আমরা যাই এই জিনিসটা দেখতে, পেনিট্রেশন অফ অরবিটালস। অনেকে তোমাদের হয়তো এই কথাটা শুনে থাকতে পারো, যারা শোনোনি সে কোনো ব্যাপার না, আমি দেখি হ্যাঁ খুব সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ পেনিট্রেশন অফ অরবিটালস, কাকে বলছে? ধরো একটা তোমার ধরো লিথিয়াম, আমরা লিথিয়ামের ইয়েটাই নেই কারণ আমরা ওই এক্সাম্পলটাই দেখব। লিথিয়ামের কটা আছে ইলেকট্রন? 2s, সরি 1s2 2s1, তিনখানা ইলেকট্রন আছে। এখন যদি আমি দেখি যে নিউক্লিয়াসটা এরকম আছে, পজিটিভ চার্জগুলো আমার এখানে আছে, ধরো এই 1s অরবিটালটা যদি এখানে থাকে, মানে দুটা ইলেকট্রন এখানে আছে, এই যে 2s ইলেকট্রন, এটা অ্যাকচুয়ালি কোথায় পাওয়ার সম্ভাবনা? আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, তোমাদের যদি মনে থাকে, এই যে প্রবাবিলিটি ডেনসিটি প্লট যেটা ছিল, হ্যাঁ, তাতে কি হচ্ছে, এই যে পিক 1s এর পিক মানে 1s এর ম্যাক্সিমাম প্রবাবিলিটি, এটাই আমাদের হলো বোরস রেডিয়াস। সিমিলারলি 2s এর ম্যাক্সিমাটা কোথায়? এখানে। তাহলে এটাই আমার এখানে 2s এর বোর রেডিয়াস। আর সিমিলারলি এখানে আরেকটা দেখা যাচ্ছে, এখানে দরকার নেই, আমার দরকার আছে, মানে আমরা এখন যখন ইলেকট্রনিক কনফিগারেশনটা এক্ষুনি দেখব, 2p। তাই পেনিট্রেশন অফ অরবিটালস আমরা যখন বলছি, ব্যাপারটা কি, এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো। ছবিটা দেখলে মানে দেখো 1s এর ইলেকট্রন এখানে আছে, এই যে এইটার আন্ডারে, এই যে হামটা, এটার আন্ডারে যেটা আছে আমাদের, সেটা হলো 1s এর ইলেকট্রন। ভালো কথা। কিন্তু এই যে 2s এর ইলেকট্রন, রাইট, তাহলে 2s এর ইলেকট্রনটার বেশিরভাগ সময়, মানে মোস্ট প্রবাবিলিটি কখন, মোস্ট প্রবাবল হলো সেটাকে পাওয়া যাবে আমার 1s ইলেকট্রনের থেকে দূরেই। 1s ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হলো এই ডিস্টেন্সটা, আর 2s ইলেকট্রন পাওয়ার মোস্ট প্রবাবল ম্যাক্সিমাম প্রবাবিলিটি হলো এই ডিস্টেন্সটা, ঠিক আছে? আর 2p পাওয়ার প্রবাবিলিটি হলো এই ডিস্টেন্সটা। কিন্তু এই যে একটা হাম্প আছে 2s ইলেকট্রনের, দেখো এই যে 2s ইলেকট্রনের যে একটা হাম্প আছে, রাইট, কার্ভটা তো এরকম, মানে একটা নোডের আগে যে হাম্পটা আছে, ইলেকট্রনটা তো এখানেও থাকতে পারে, তাই না? এই যে এখানেও থাকতে পারে, এই হামটা দেখো অ্যাকচুয়ালি 1s এর মধ্যে প্রবেশ করে গেছে, তাই না? 1s এর যে ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন ডেনসিটির যে ক্লাউড, তার মধ্যে যেন 2s ইলেকট্রনের ক্লাউডের একটা অংশ প্রবেশ করে গেছে। 2p'রও গেছে, কিন্তু 2p'টা হলো ম্যাক্সিমার কাছাকাছি যায়নি অতটা, হ্যাঁ, কিন্তু 2s এরটা অনেকটাই ভিতরে চলে গেছে। এই যে পেনিট্রেশন, দিস ইজ কল্ড পেনিট্রেশন অফ অরবিটাল পেনিট্রেশন। কে কাতে? তাহলে আমরা কি বলবো যে 2p আর 2s, এই 2s আর 2p কি হয়েছে? দে হ্যাভ পেনিট্রেটেড দ্য ইলেকট্রন ক্লাউড অফ 1s অরবিটাল, মানে ইলেকট্রন ক্লাউডের ওখানে চলে গেছে। তাতে কি হয়? তাতে আমরা অ্যাকচুয়ালি একসাথে শিল্ডিংটা হয়তো আগে বললে ভালো হতো, তাতে আমরা দেখব, তাহলে আমরা বলবো যে এটা লেস শিল্ডেড। কেন? আমরা পরের ডিসকাশনটাই বুঝতে পারবো। এইখানে আমরা এখন কি দেখলাম, তাহলে 2s আর 2p ইলেকট্রনটা 1s ইলেকট্রনের যেন
ক্লাউডের মধ্যে প্রবেশ করে গেছে অনেকটা, হ্যাঁ। 2s বেশি, 2p কম। ওকে, তাহলে দিস ইজ কল্ড পেনিট্রেশন অফ অরবাইটালস, হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা দেখি কুলম্বস ল অনুযায়ী আমরা কি জানি যে তোমার যেটা এনার্জি Q1 Q2 আর স্কোয়ার, তাই তো? আর স্কোয়ার না আর কি ছিল, আর না আর স্কোয়ার ছিল কুলম্বস লতে, বলো তো? হ্যালো, হ্যাঁ, আচ্ছা। তাহলে এই আর যত ছোট হবে, রাইট, তাহলে আমার কি হচ্ছে, আমার অ্যাট্রাকটিভ ফোর্স কখন হবে, যদি আমার ইলেকট্রনিক চার্জের ক্ষেত্রে যদি একটা মাইনাস হয় আর একটা পজিটিভ হয়। মানে এখানে আমরা ধরেই নিচ্ছি যে এটা হলো আমার নিউক্লিয়াস, তাহলে এটা আমার পজিটিভ চার্জ, আর ইলেকট্রনটাকে যে অ্যাট্রাক্ট করবে সেটা নেগেটিভ, নেগেটিভ চার্জ, তাহলে আমার টোটাল এটা হবে মাইনাসে থাকবে আমার এই টোটাল এক্সপ্রেশনটা, রাইট। রাইট, তাহলে এই যে আর স্কোয়ার আমরা যত ছোট হবে তাহলে এই মাইনাস মানে তোমার ম্যাগনিটিউডটা বাড়বে, রাইট। ম্যাগনিটিউড বাড়ছে মানে আমার স্টেবিলিটি বাড়ছে, সোজা কথা, হ্যাঁ। এটা যত মোর অ্যান্ড মোর মাইনাস হবে তার মানে মোর অ্যান্ড মোর স্টেবল হবে। তা মোর অ্যান্ড মোর মাইনাস কী করে হবে, যত ছোট হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে 1s ইলেকট্রনটা ইলেকট্রন যদি 1s অরবিটালে থাকে তাহলে তার মোস্ট প্রবাবেল ডেন্সিটি আমার ছোট, অনেক ছোট, তাহলে তার স্টেবিলিটিটা অনেক হায়ার হবে দেন 2s অ্যান্ড 2p, ঠিক আছে? এটা নিয়ে কোনো অ্যাম্বিগুইটি নেই। 1s ইলেকট্রনটা আমার এসব থেকে মোর হবে, রাইট। কিন্তু সিমিলারলি আমরা যদি বলি তাহলে 2s আর 2p হুইচ উইল বি মোর মানে মোর স্টেবল, কোনটা ইলেকট্রন থাকলে মোর স্টেবল হবে। কাজে এখান থেকে হঠাৎ করে আমরা দেখে কুলম্বস ল এর থেকে বলতে পারবো যে 2p উইল বি মোর স্টেবল। কিন্তু তাহলে 2p যদি মোর স্টেবল হয় তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন লিথিয়ামের এরকম লিখি না কেন, 1s2 2p1 লিখি না কেন? এটা তো আমরা লিখি না, তাই না? এটা এই জন্য লিখি না ডিউ টু দিস অরবিটাল পেনিট্রেশন। কারণ ইলেকট্রনটা যদি 2pতে থাকে তাতে যা সবসময় অ্যাট্রাকশন পাবে, মানে এখানে একটা ওর অ্যাভারেজ অ্যাট্রাকশন আছেই ডিউ টু দিস ডিস্টেন্স, রাইট। 2s এর জন্য এই ডিস্টেন্সটা, কিন্তু 2s এ থাকলে ওর একটা এক্সট্রা এইখানে যখন থাকবে তার একটা এক্সট্রা অ্যাট্রাকশনও পাবে হুইচ ইজ মাচ নিয়ার টু দ্য নিউক্লিয়াস। এই জন্য 2s এ থাকলে ইট ইজ মোর স্টেবল দেন ইন 2p। সেই জন্য আমাদের ইলেকট্রনিক যে এনার্জির অর্ডারিংটা তার সেটা হলো 1s এর পরে 2s এর পরে 2p, রাইট। 2pটা তোমার রেডিয়াস ছোট হলেও ইলেকট্রন ওখানে থাকতে চায় না, রেদার দেন কোথায় থাকতে চায়, 2s এ যেতে চাইবে। এটা এই কনসেপ্টটাকে বলা হচ্ছে আমাদের অরবিটাল পেনিট্রেশন। এর আর একটা এক্সাম্পল তোমরা যদি দেখি, এই যে 3d আর 4s এর ক্ষেত্রে, 3d অ্যান্ড 4s, দেখো 3d রেডিয়াস অনেক ছোট। আগের দিন বলবো না, আমরা যখন মডিউলে এই ডিসকাস করছিলাম যখন এই গ্রাফগুলো, তখন দেখেছিলাম যে 3dর যে অ্যাভারেজ রেডিয়াস ইজ মাচ স্মলার দ্যান 4s। তাহলে এটা ওই কুলম্বস ল অনুযায়ী এখানে অ্যাট্রাকশনে থাকা উচিত, কিন্তু 4s এরও এরকম জিনিস আছে, রাইট। এই যে এখানে একটা হাম্প আছে হুইচ ইজ মাচ মোর নিয়ার টু নিউক্লিয়াস, রাইট। সেই জন্য 4s এ ইলেকট্রনটা থাকতে চাইবে রেদার দেন 3d ডিউ টু পেনিট্রেশন। ওকে, সেই জন্য এই একটা কথা তোমরা হয়তো শুনে থাকবে যে s অরবিটাল ইজ মোর পেনিট্রেটিং দেন p অরবিটাল, রাইট। তার কারণ হলো এটা যে ইলেকট্রনের যে ডেন্সিটিটা ক্যান বি ফাউন্ড ক্লোজ টু দ্য নিউক্লিয়াসের কাছেও ইলেকট্রন ডেন্সিটিটা এর পাওয়ার সম্ভাবনা আছে যদি ইলেকট্রনটা যে কোনো s অরবিটালে থাকে। দ্যাট ইজ নট অনলি 4s, 5s, 3s, হোয়াট এভার, যে কোনো s অরবিটালের কিছু একটা পার্ট যত অল্পই হোক না কেন সেটা নিউক্লিয়াসের কাছে পাওয়ার সম্ভাবনা আছে, প্রবাবিলিটি ইজ দেয়ার, রাইট। সেই জন্য আমরা বলি কি s অরবিটালস আর মোর পেনিট্রেটিং। এই পেনিট্রেটিং কথাটার মানে কি,
তারা নিউক্লিয়াসের কাছে চলে গেছে, অন্য একটা ইলেকট্রন ক্লাউড মানে 1s তার যে লোয়ার ইলেকট্রন ক্লাউডগুলো আছে লোয়ার এনার্জির তার মধ্যে প্রবেশ করে গেছে, রাইট। ডি অরবিটাল সেই ক্ষেত্রে ইজ লেস পেনিট্রেটিং, রাইট, কারণ ডি অরবিটাল প্রথম দিকে একদম থাকেই না, তার রেডিয়াসটা ছোট হতে পারে, দেন হয়তো 3p থেকেও ছোট, 3pটা হবে হয়তো এই সব জায়গায় 3p থেকেও ছোট, কিন্তু সে কিন্তু পেনিট্রেট করতে পারেনি, নিউক্লিয়াসের কাছে যেতে পারেনি। কারণ তার মানে একটা ইলেকট্রন যদি ডি ইলেকট্রনে থাকে তাহলে তার উপর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যত না হবে তার থেকে যে কোনো এস ইলেকট্রনে থাকলে তার কিন্তু যে কোনো না মানে ওই কাছাকাছি লেভেলের এস ইলেকট্রনে থাকলে মানে তার উপর অ্যাট্রাকশন অনেক বেশি হবে। ওকে, এটা হলো আমাদের অরবিটাল পেনিট্রেশন। আচ্ছা, নেক্সট যেটা কনসেপ্ট সেই ওই ছবিটা আমি আবার এখানে দিলাম আমাদের এই শিল্ডিংয়ের বোঝাতেও, রাইট, এই প্রবাবিলিটি ডেন্সিটির গ্রাফটা অফ 1s 2s অ্যান্ড 2p। এইবার আমরা সেই আবার সেই আগের মতন লিথিয়ামটাই নেই, ধরে নিচ্ছি লিথিয়াম আমরা তো এখানে প্লাস ধরলাম, +3 ছিল, রাইট, সরি +3, এটা আমার ধরে নিচ্ছি 1s অরবিটাল, তাহলে এখানে আমার দুটা ইলেকট্রন আছে, কোথাও একটা আছে দুটা ইলেকট্রন এই টোটাল সেটার মধ্যে 1s এর মধ্যে, ঠিক আছে, এটা তাহলে আমার 1s। এইবার আমি যে থার্ড ইলেকট্রনটা, আমরা ধরো আমাদের কোনো অরবিটাল নেই, আমরা থার্ড ইলেকট্রনটা এবার আনার চেষ্টা করছি নিউক্লিয়াসের কাছে। একটা থার্ড ইলেকট্রন আমরা নিউক্লিয়াসের কাছে যখন আনার চেষ্টা করছি, এ তখন কি দেখছে সামনে? এ সামনে দেখছে যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স আছে অফ +3, আর একটা রিপালসিভ ফোর্স আছে অফ, এই দুটো ইলেকট্রনের থেকে তো সে রিপালসিভ হচ্ছে, রাইট, তাহলে তার একটা ফোর্স আছে আবার সরি -2, এই -2 ডিউ টু হোয়াট, ডিউ টু দিস রিপালশন। তার মানে ও যখন আসছে নিউক্লিয়াসের কাছে ও কিন্তু নিউক্লিয়াসটাকে বুঝতে পারছে না যে ওটা +3, একটা অ্যাট্রাকটিভ ফোর্সে আসছে ঠিকই, কিন্তু পিওরলি ও +3 দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। কেন? কারণ তার মাঝখানে, ওই দুজনের মাঝখানে এখন দুখানা ইলেকট্রন চলে এসছে, রাইট, তাদের নেগেটিভ চার্জটা দিয়ে তারা রিপেল করছে, তারা বিকর্ষণ করছে। এর ফলে কি হচ্ছে, এই ইলেকট্রনের জন্য ওর কাছে এটা +3 না, ওর কাছে এটা ধরো এই নিয়ারলি কি হবে, একদম তো হবে না, আমরা একটু পরে ক্যালকুলেশন করে দেখবো, নিয়ারলি +1। ও ভাবছে দুটা তো এই দুজন, এই দুটা নেগেটিভ ইলেকট্রন এই +3-র মধ্যে +2টাকে ওরা ধরো কনজিউম করে নিয়েছে, হ্যাঁ, খেয়ে নিয়েছে, তাহলে পড়ে থাকলো কি +1। যে থার্ড ইলেকট্রন যে আসবে সে মোটামুটি দেখছে যে ও তো থার্ড +1ই আছে, হ্যাঁ, +1 আছে। এই যে এই যে ব্যাপারটা, যে বাইরের একটা ইলেকট্রন যখন আসছে সে তার ভিতরের ইলেকট্রনগুলোর দ্বারা কি হচ্ছে, যেন একটা বর্ম, একটা মানে যেন শিল্ডের মতন আছে, হ্যাঁ, ঢাল তৈরি হয়েছে। দিস এফেক্ট ইজ কল্ড শিল্ডিং, হ্যাঁ, মানে স্ক্রিনিংও বলে, স্ক্রিনিং অর শিল্ডিং, মানে একটা স্ক্রিনের মতন আছে, সেই জন্য সব পুরোটা দেখতে পাচ্ছে না স্পষ্ট, কারণ তার সামনে ইলেকট্রন আছে। যদি না থাকতো তাহলে সে একদম +3টাই দেখতে পারতো এবং তার কাছে যেত। দিস কনসেপ্ট ইজ কল্ড শিল্ডিং। এখানেও তোমরা এটা বুঝতে পারবে, কারণ এখানে দেখতেই পাচ্ছ যে এখানে ইলেকট্রন মানে নিউক্লিয়াসের পরে, রাইট, এই যে 2p অথবা 2s যেখানে আছে তা ইলেকট্রনগুলো তো প্রথমে তো আগে একে তো অতিক্রম করে যেতে হবে না, সেই জন্য দিস ইজ কল্ড শিল্ডিং। এই শিল্ডিং ক্যালকুলেশনটা আমরা দেখব লাস্ট পার্টটায়, স্ল্যাটার্স রুল দিয়ে কীভাবে ক্যালকুলেট করতে হয়। তার আগে আমরা এই দুটার কনসিকুয়েন্স দেখে নিই, মানে পেনিট্রেশন আর শিল্ডিং এর ডাইরেক্ট কনসিকুয়েন্সগুলো আমাদের পরে কিসে, যেটা তোমরা সবাই জানো, এই ইলেকট্রনিক কনফিগারেশন, আউবাউ প্রিন্সিপাল। আউবাউ একটা জার্মান কথা, হ্যাঁ, তার মানে হলো বিল্ডিং আপ, মানে তৈরি করছো আর কি, তার প্রিন্সিপালটার উপর। এই ধরনের ছবি তোমরা সবাই দেখেছো, হ্যাঁ, এই এনার্জি অর্ডারিংটাও জানো, রাইট। তাহলে এই যে যেরকম হচ্ছে 1s, এখানে উল্টোটা, এখানে হলো লোয়েস্ট এনার্জি, তারপরে এই দুটো, তারপরে এই তিনটে, হ্যাঁ। এই এনার্জি অর্ডারিংটা আমরা এইভাবে দেখছি তো, এই যে উপর দিয়ে আসছে, তার মানে হলো 1s আগে ঢুকবে, তারপরে 2s, তারপরে
2p-তে তারপরে 3s এ তারপরে 3p তারপরে চলে যাবে 4s, 3d যায় না। যায় কেন না? কারণ আমরা ওইখানেই দেখলাম আমাদের পেনিট্রেশন ছবিটা দিয়ে, রাইট? এই যে আউবায়ের যে এনার্জি অর্ডারিংটা, এটা কেন যায় না আমরা এইটা দিয়েই দেখতে পারলাম, রাইট? এখান থেকেই আমরা বুঝতে পারলাম যে এই দিস ইজ দ্য রিজন, এই জন্য আমাদের 4s এ আগে যায়, 3d-তে পরে যায়। আচ্ছা, এই যে আউবাউ যে প্রিন্সিপালটা আছে তার অনেক এক্সেপশনসও আছে। আমি এইটার ডিটেলসে গেলাম না, কারণ এগুলার যে ইলেকট্রনিক কনফিগারেশন এগুলা তোমরা অলরেডি করে নিয়েছো, রাইট? মানে ট্রানজিশন মেটার অবধি করাই আছে। দুই একটা এক্সেপশন আমরা শুধু ইয়ে করি, যেরকম আমাদের ক্রোমিয়ামের এক্সেপশনটা কি? ক্রোমিয়াম হলো হাফ ফিল্ড থাকে রাদার দেন ওই 4s1 3d5, হ্যাঁ, রাদার দেন কি 4s2 3d4। সিমিলারলি কপারটাও আমরা জানি 4s1 3d10 rather than 4s2 3d9, হ্যাঁ। সিমিলারলি আর একটা আছে প্যালাডিয়াম, হ্যাঁ, প্যালাডিয়াম বোধ হয় 6s, 6s0 5d10, হ্যাঁ, rather than 6s2 5d8। এই যে 6s2 5d8, এই যে প্যালাডিয়াম কিন্তু নিকেলের মতনই, নিকেলের কিন্তু কি হয় 4s2 3d8, রাইট? কিন্তু প্যালাডিয়ামে যখন যাচ্ছি তখন কিন্তু এটার এক্সেপশনটা আছে, হ্যাঁ, কারণ তার এনার্জি অর্ডারিংটা ততক্ষণ চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। আমি আসছি, এই আরও অনেক এক্সেপশন আছে, আমরা এগুলো খুব কমন এক্সেপশনস, রাইট? এগুলা জানি আমরা কি স্পিন কোরিলেশনের জন্য হচ্ছে, কারণ এই হাফ ফিল্ড ফুল ফিল্ড আর মাচ মোর স্টেবল দেন ওই ওয়ান লেস দেন হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড, রাইট? আচ্ছা, এর যেটা আউবায়ের যেটা মেইন এক্সেপশন, আমরা এই ছবিটা হয়তো তোমরা আগে দেখে থাকতে পারো কিংবা দেখোনি। এখানে দেখো, হোয়াট ইজ দিস? ওয়াই অ্যাক্সিসে কি আছে? এনার্জি অফ হোয়াট? এনার্জি অফ এই যে কোয়ান্টাম, তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আছে, আর হলো 1 2 3 4 5, আর এই যে বিভিন্ন কালারের সেটা হলো তোমার অরবিটাল। 1 এর জন্য শুধু এসটা হলো ব্লু দিয়ে, 2 এর জন্য এস অ্যান্ড পি, দেখো ব্লু আর অরেঞ্জ আছে, 3 এর জন্য এস পি ডি, হ্যাঁ, ডিটা হলো তোমার লাল দিয়ে, হ্যাঁ, 4 এর জন্য এস পি ডি এফ, এই ধরনের জিনিস আছে। আর এক্স অ্যাক্সিসে কি আছে? অ্যাটমিক নাম্বার, হ্যাঁ। এই যে আমরা যে এই যে দেখে অভ্যস্ত না, এই আউবাউ প্রিন্সিপালের যে এনার্জি অর্ডারিং, এই যে এনার্জি অর্ডারিং, এইটা কখন সত্যি? দিজ আর অনলি গুড ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম। এই যে আমরা যে হাইড্রোজেন লাইক অ্যাটম, তার জন্য এগুলা খুব ফাইন, এই এনার্জি অর্ডারিংটা ঠিক আছে। এই এনার্জি অর্ডারিংয়ে কি ডিসকাস করা হয় না? এই এনার্জি অর্ডারিংয়ের টেক ইনটু অ্যাকাউন্ট এইটা করা হয় না যে ইলেকট্রন যখন ভরছি, একটার পর একটা যখন ভরে যাচ্ছি, এই ইলেকট্রনেও তো রিপালশন শুরু হয়ে গেছে। ইলেকট্রন রিপালশন হলে কি হবে সেটা কিন্তু আমার আউবাউ প্রিন্সিপালের ওই এনার্জি অর্ডারিংটা, ওটা খুব সিম্পলিস্টিক, ওটায় বলা নেই। কিন্তু এই যে ছবিটা আছে, এই যে ছবিটা দেখছো তোমরা, রাইট, দিস ইজ দ্য রিয়েল পিকচার, রাইট, অফ এনার্জি। এটা স্পেকট্রোস্কোপিক থেকে আমরা বের করা হয়েছে যে রিয়েল অরবিটাল এনার্জিগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে উইথ অ্যাটমিক নাম্বার। আমি দেখো এই জায়গাটা যে বড় করা আছে সেটা হলো এই পার্টটা। এই পার্টটা কেন ইম্পর্টেন্ট? এই যে আউবাউ প্রিন্সিপালের যে এনার্জি অর্ডারিং, যেটা তোমরা এতদিন দেখে এসছো, দিস ইজ গুড ফর জেড লেস দেন 21, হ্যাঁ, মানে 20 অবধি ঠিক আছে। 20 কে ক্যালসিয়াম,
এই ক্যালসিয়াম অবধি ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম আমরা করেছি, আমরা আর্গন অবধি দেখলাম। তারপরে পটাশিয়ামেরটা কি করি, এসে পাঠিয়ে দিই ডিতে না দিয়ে, হ্যাঁ, ক্যালসিয়ামেরটাই S2 করে দিই ডিতে না দিয়ে, ভালো কথা, এর অবধি মিলে যায়। কিন্তু গ্রেটার দেন যখনই হচ্ছে জেড গ্রেটার দেন ইকুয়াল টু 21, তখন কিন্তু এই এনার্জি অর্ডারিংটা চেঞ্জ হয়ে যায়। দেখো এই যে লালটা কি, লালটা হলো ডি। এই লালটা দেখো 4, এই যে লাল হলো 3D ছিল, এই 3Dটা 21 অবধি কিন্তু এই 21-এর পরে, সরি 21-এর পরে দেখো কি কোথায় গেল, 21-এর পরে 3 অবধি তো ছিলই না, আগে তো ডি এর কোনো ব্যাপারই ছিল না। এই যে 21, 22 অবধি কিন্তু তোমার এসেই ছিল, তোমার 4s-এর উপরে ছিল, সেই জন্য 4s আগে ফিল্ড আপ হচ্ছে, রাইট। এই যে 4s-এর, কিন্তু আফটার 21 কিন্তু তোমার 4s-টাই উপরে চলে যাচ্ছে, 3D-টা নিচে চলে যাচ্ছে, 3Dর এনার্জি কিন্তু নিচে চলে যাচ্ছে, রাইট। এই এনার্জি অর্ডিংটা কিসের সাথে সত্যি, এটা হলো রিয়েল পিকচার। যখন ইলেকট্রন ভিতরে থাকবে, ইলেকট্রন রিপালশনও আছে, তখন কিন্তু এরকম ইয়েটা হচ্ছে। এই যে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, এদের ক্ষেত্রে কিন্তু 3Dটাই নিচে, রাইট। কিন্তু তবুও আমরা তো ইলেকট্রনিক কনফিগারেশন 4s2টাই আগে লিখি মানে ওটাই আগে ভরে। তার একটা মেইন কারণ হলো, যদি 3Dতে দাও, হ্যাঁ, 3Dতে দিলে তাদের মধ্যে রিপালশনস হতে পারে, হ্যাঁ, সেই একটা কারণ হতে পারে। কিন্তু এক্স্যাক্টলি যে এটার হোয়াট ইজ দ্য রিজন, এটা আমরা স্পেকট্রোস্কোপির থেকেই বের করছি, হ্যাঁ, রিয়েল এনার্জি অর্ডারিংটা। কাজেই এইটা মাথায় রাখতে হবে যে আমরা যে আউবাউ প্রিন্সিপালটা যেটা দেখে অভ্যস্ত, যেই এনার্জি অর্ডারিং, দিস ইজ গুড অনলি ফর ইলেকট্রন সিস্টেম যেখানে ইলেকট্রন রিপালশন ধরাই হচ্ছে না, তাদের জন্য, নেকেড আইসোলেটেড অ্যাটমের জন্য ঠিক আছে, একদম মানে শুধু তোমার ইসের জন্য, কি বলে, মানে আমার একটা ইলেকট্রন আছে, তাহলে আমাকে কোথায় পুট করব সেই হিসাবে। কিন্তু যখন মাল্টি ইলেকট্রন সিস্টেম হয়ে যায়, তখন কিন্তু তাদের এনার্জি অর্ডারিংটা চেঞ্জ হতে থাকে। মানে যখন ইলেকট্রন আস্তে আস্তে ঢুকছে, এদের মধ্যেও আবার এনার্জির ডিফারেন্সটা আস্তে আস্তে বাড়ছে, হ্যাঁ, সেই জন্য আমাদের এইসব অ্যানোমালিগুলো হয় আস্তে আস্তে, ওকে। আর যখন আর একটু হয়ে যায়, তখন 4s আর 3D এত কাছে চলে আসে, এই যে এই জায়গাটা এত কাছে থাকে 4s আর 3D, এই পোর্শনটা, যে আমরা এক্স্যাক্টলি ডিটারমাইনও করতে পারি না, হ্যাঁ, কি হচ্ছে। ওকে, তাহলে আমাদের এই জিনিসটা গেল। আমরা এই কতগুলো জিনিস এক্সপ্লেন করার চেষ্টা করবো এবার, একদম কোয়ান্টিটেটিভলি। একটু কোয়ান্টিটেটিভলি কী করে করব, দ্যাট বাই দ্য হেল্প অফ এই আমাদের স্ল্যাটার্স রুল। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, হোয়াট ইজ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ? ওই যে বললাম শিল্ডিং যে হলো, এই যে শিল্ডিং হলো, তো শিল্ডিং করে ও আলটিমেটলি কি দেখলো, ওই ইলেকট্রনটা যে ও কতটা চার্জ হচ্ছে, নিউক্লিয়ার চার্জ, ও নিয়ারলি শুধু +1ই পাচ্ছে, যদিও এখানে +3 আছে, কিন্তু ও +1ই দেখতে পাচ্ছে, রাইট। এই যে +1 শুধু দেখতে পাচ্ছে, এইটাই আমি বলছি তার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এটাই আছে ওর কাছে। +3 থাকুক কি 300 থাকুক, কিছু আসে যাচ্ছে না, ও শুধু দেখতে পাচ্ছে ওই +1টাই, রাইট। ওটাই হলো ওর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এইবার এই যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এর কিছু সেমি এম্পেরিক্যাল রুল আছে, এই রুলগুলো মনে রাখতে হবে। দিস আর সেমি এম্পেরিক্যাল, রাইট। মানে আমি কিন্তু এর কোনো প্রমাণ দিতে পারবো না, এর কোনো প্রমাণ করা যাবে না, রাইট। সো এই ট্রায়াল অ্যান্ড এরর মেথডে এগুলো করা হয়েছে, ওকে। তা স্ল্যাটার্স রুল ইজ ফর ক্যালকুলেটিং দিস, এই যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কি, এই জেডটা তো আমাদের যা নিউক্লিয়ার চার্জ, যেটা হিসাব মতো যেরকম লিথিয়ামের ক্ষেত্রে +3 ছিল, আর এস হলো আমার শিল্ডিং কনস্ট্যান্ট, শিল্ডিং অর স্ক্রিনিং কনস্ট্যান্ট, ওকে। তা এর এই 4খানা নিয়ম আছে, হ্যাঁ। 1 নম্বরটা কি, আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন এভাবে লিখতে হবে, রাইট। তুমি আগে ওই আমাদের আউবাউ প্রিন্সিপাল ভুলে যাও,
যেইভাবে আমরা এইভাবে লিখতে হবে, যেইভাবে লেখা আছে কি কি কোন কোন গ্রুপে, এই গ্রুপগুলো স্লেটার্স রুল ঠিক করা আছে। 1s আলাদা, 2s 2p একসাথে, 3s 3p একসাথে, 3d আলাদা, 4s 4p, 3d 4f, এরকম করে এক্সেট্রা এক্সেট্রা, মানে এস গ্রুপ একসাথে, তারপরে 1s এর জন্য তারপরের থেকে হলো এস আর পি একসাথে, ডি এফ এগুলো আলাদা আলাদা লিখতে হবে গ্রুপিং করে করে। যখন লেখা হয়ে গেল তারপরে দেখতে হবে, এই কথাটা ইম্পর্টেন্ট, ইলেকট্রন ইন এনি গ্রুপ হায়ার ইন দ্য সিকোয়েন্স দেন দ্য ইলেকট্রন আন্ডার কনসিডারেশন কন্ট্রিবিউট নাথিং টু এস। তার মানে এটা খুব বোঝা সহজ। ধরো আমি একটা মাল্টি ইলেকট্রন নিলাম, আমি বললাম যে 3d ইলেকট্রনের স্ক্রিনিংটা বের করব, তার উপরে কে আছে আমার দেখার দরকার নেই অ্যাবসলিউটলি, কারণ ওই যে আমরা স্ক্রিনিংটা দেখলাম, রাইট, এই স্ক্রিনটা দেখছি কি, এই থার্ড ইলেকট্রনটা কারের থেকে স্ক্রিন হচ্ছে, ফার্স্ট আর সেকেন্ডের দিয়ে, রাইট। যদি ফোর্থ ফিফথ টেন্থ যা হট এভার ইলেকট্রন এর পিছনে যারা আছে তারা তো আর এর ইলেকট্রন ক্লাউডটাকে নিউট্রালাইজ করবে না, রাইট, এর সামনে যা আছে তাই করবে, রাইট। ধরো তুমি এই অ্যানালজি বুঝতে যদি চাও, ধরো একটা টিকিট কাউন্টার আছে, রেলওয়ে কি সিনেমা হল হোয়াট এভার, তুমি টিকিট কতটা পাবে, তোমার পাওয়ার কি সম্ভাবনা আছে তার ডিপেন্ড করবে কি তোমার সামনে লাইনের সামনে কতজন আছে, তোমার পিছনে কতজন আছে সেটা দিয়ে তো না, তাই না। তাই এটাও সেরকম, তোমার লাইনের সামনে কতজন আছে তারাই শুধু ডিটারমাইন করবে তার শিল্ডিংটা। এই দুটো যখন দেখলাম তাহলে আমার তার পরেরগুলো আর লিখতে হবে না মানে লিখতে পারো, আমার কনসিডারই করতে হবে। থার্ড পয়েন্ট হলো, এখান থেকে আমাদের ক্যালকুলেশন শুরু করব। এই রুলটা থার্ড আর ফোর্থ রুল হলো আর কিছুই না, একই জিনিস। এই থার্ড রুল ইজ ফর যদি ইলেকট্রনটা আমার এন এসে হয় অথবা পিতে হয়, এই দুটোর জন্য, যদি পি ইলেকট্রন অথবা এস ইলেকট্রন হয়। আর যদি ফোর্থ রুলটা হলো যদি ইলেকট্রনটা এন ডি অথবা এন এফ এ থাকে। আমরা প্রতিটারই ইলেকট্রনিক আমরা এক্সাম্পল নিয়ে দেখব কি কি হয়। তা রুলটা কি, থার্ড রুলের আবার সাব রুল বলছে যে ইচ ইলেকট্রন ইন দ্য এন এস এন পি গ্রুপ আদার ইলেকট্রনস, মানে ধরো P6 আছে, তো P6 যদি থাকে তাহলে একটা ইলেকট্রনকে যদি আমি সিলেক্ট করি তাহলে পিতে আর কতগুলো আছে, 5টা আরও, তাহলে আদার 5 তারা কত কন্ট্রিবিউট করবে, মানে তারা নিজেরা একই গ্রুপে থাকলে তারা করবে 0.35, রাইট। শিল্ডিং কনস্ট্যান্ট মানে 0.35, কেন, তারা তো একই ইসে আছে, তারা শুধু রিপালশনের জন্য একটু কন্ট্রিবিউট করছে, 0.35 ইচ ইলেকট্রন in the n-1 shell contributes 0.85, n-1 shell হলেই কিন্তু 0.85 করবে কন্ট্রিবিউশন। হ্যাঁ, ধরো মানে 2s 2তে আছে, তাহলে 1s এরটা কত করবে, হ্যাঁ 0.85। আর ইচ ইলেকট্রন ইন n-2 লোয়ার লেভেল অর যদি যা ইস্যু থাকে না কেন তাহলে পুরোপুরি 1। এই বুঝতেই পারছো ব্যাপারটা, এস এই যে শিল্ডিং কনস্ট্যান্ট মানে কি মাইনাস হয়ে যাচ্ছে। এই যে আমরা যে আগেরটায় দেখেছিলাম এক্সাম্পলটা লিথিয়ামের, এখানে আমরা ধরে নিয়েছিলাম যে পুরোপুরি 1 করে কন্ট্রিবিউট করছে, তারা নাও করতে পারে, আমরা ধরে নিলাম সুবিধার জন্য যে পুরো কনজিউম করে নিচ্ছে 1 করে, রাইট। তাহলে এটা কি বলছে রুলটায়, যদি n-1 শেল n-2 অথবা তার নিচের শেল থাকে তাহলে পুরোপুরি 1 করে কন্ট্রিবিউট করে, মানে পুরোটাই কনজিউম করে নেবে, ও আর নিউক্লিয়াস এনার্জি ইয়েটা পাবেই না, ওর জন্য কন্ট্রিবিউশনটা। এই রুলগুলো একই থাকছে, একটু চেঞ্জ হচ্ছে শুধু এন ডি আর এফ এর ক্ষেত্রে। এন ডি এর ক্ষেত্রে কি বলছে, ডি আর এফ এর ক্ষেত্রে যে নিজের গ্রুপে যেগুলো থাকবে, মানে ডি অথবা এফ ইলেকট্রন থাকলে তারা ইচ 0.35 কন্ট্রিবিউট করবে, সেম অ্যাজ দিস ওয়ান। কিন্তু আর জাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এনিথিং এলস, আর যারাই থাকবে না কেন নিচে সব কিছুই 1 করে কন্ট্রিবিউট করবে। ওই ডি ছাড়া যারা পি এস হোয়াট এভার এ নিজের গ্রুপে থাকুক, এন একই থাকুক কি n-1 হোক কি 2 হোক, সবই 1 করে কন্ট্রিবিউট করবে, রাইট। তো এইগুলো মাথায় রেখে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, রাইট। প্রথম এক্সাম্পলটা আমরা খুব ইজি একটা নেই, ধরো আমরা অক্সিজেনের, হ্যাঁ, জেড এফেক্টিভ আমরা ক্যালকুলেট করব, ফর
an electron in 2p of oxygen, অক্সিজেনের 2p। তাহলে আমার প্রথমে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে হবে 1s2 2s2 2p কত ছিল, এটা 4, রাইট? তাহলে এটা হলো আমার কন্ট্রিবিউশন, এই ইলেকট্রনিক কনফিগারেশন, রাইট? এইবার রুল লাগাই। রুল লাগালে কি হবে দেখি। এখানে আমার আছে NSP গ্রুপে যেটা থাকবে আদার ইলেকট্রন তারা একটা করে কন্ট্রিবিউট করে 0.35, যারা নিচে তারা 0.85, ঠিক আছে? তাহলে রুল 1 থেকে আমি কি পাচ্ছি, আদার ইলেকট্রন কটা আছে 6 মাইনাস 2 প্লাস 4 6, রাইট? তাহলে মাইনাস একটা ইলেকট্রন আমি যেটাকে হিসাব করছি সেটাকে তো ধরবো না, তাহলে আছে 5টা ইলেকট্রন আছে, তাহলে 5 আদার ইলেকট্রন তারা কত করে কন্ট্রিবিউট করছে, কন্ট্রিবিউটস 5 ইন্টু 0.35, তাহলে এটা কত হবে 25 1.75। হ্যাঁ, ভুল হলে বলো, ওটা এরকমই হবে। 2 নম্বর কি হচ্ছে n-1 মানে ঠিক আগের শেলটায় কতগুলো আছে, 2টা ইলেকট্রন আছে, 2 in n-1 শেল কি কন্ট্রিবিউট করবে 2 মাল্টিপ্লাইড বাই 0.85, তাহলে কত হচ্ছে এটা আমার 1.70, রাইট? তাহলে টোটাল এস কত হচ্ছে 1.75 প্লাস 1.70 কত হলো 5 3.45, তাই তো? হ্যাঁ, 3.45, ঠিক আছে? তাহলে দেয়ারফর আমার জেড এফেক্টিভ কি হচ্ছে জেড মাইনাস এস। জেড কত এখানে 8 8, তাই না? অক্সিজেনের তো 8, তাহলে 8 মাইনাস 3.45 দ্যাট ইজ 4.55। তাহলে আমি দেখতে পাচ্ছি কি একটা ইলেকট্রন যদি পি অরবিটালে থাকে অক্সিজেনের, তার কাছে কতটা চার্জ পৌঁছাচ্ছে, যে কোনো পি ইলেকট্রন মানে এই অরবিটালে যেই থাকবে না কেন তারই এরকম হবে, হ্যাঁ, 2s এ থাকুক 2p তে থাকুক, ওকে? তার কাছে কতটা পৌঁছাচ্ছে একটা যে কথা মাথায় রাখতে হবে, হ্যাঁ, এটা কিন্তু একদম এক্স্যাক্ট ভ্যালু না, কারণ এগুলো সেমি এম্পেরিক্যাল। আচ্ছা, তাহলে কতটা পাচ্ছি আমি একটা ইলেকট্রন, ও কি 8টা চার্জ দেখতে পাচ্ছে? ও দেখতেই পাচ্ছে না, ও পাচ্ছে মোটামুটি 4.55, তাহলে মানে নিয়ারলি কত 50% চলেই যাচ্ছে, মানে 8 ছিল 4 হলে 8 50%এর মতন চলেই যাচ্ছে, হ্যাঁ? পাচ্ছে শুধু এটু 50 না, এটা কত হলো, এটা বোধ হয় 60%-এর বিলো, ওকে? তাহলে আমার তাহলে যদি বলি যে একটা ইলেকট্রন যদি পি অরবিটালে থাকে অক্সিজেনের, তার এক্সপিরিয়েন্স কত পাচ্ছে, তার কতটা এক্সপিরিয়েন্স করছে নিউক্লিয়ার চার্জ, তাহলে বলতে হবে নিয়ারলি জাস্ট 50%, জাস্ট অ্যাবাভ 50%, এটা তার এক্সপিরিয়েন্স হচ্ছে, ওকে? তা এটা গেল একটা এক্সাম্পল অফ এস অথবা পি, রাইট? আমরা এবার একটা এক্সাম্পল নেই, ধরো আমরা পটাশিয়ামের এক্সাম্পলটা নিই, রাইট? কি নেব, ধরো তোমাকে কোশ্চেন বললো যে জাস্টিফাই যে পটাশিয়ামের যে ইলেকট্রনিক কনফিগারেশন, রাইট, যে 3d04s1 এটা জাস্টিফাই করো, 3dতে না যেয়ে কেন 4s1-এ যাচ্ছে। তা আমরা তো ওই দিয়ে করলাম, ওটা কি আমরা ছবি দেখে দেখলাম যে 4s-এ যাওয়ার কথা, কিন্তু এটা যে সত্যিই আমরা স্ট্যাটাস টুল দিয়ে দেখাতে পারি কিনা শিল্ডিং কনস্ট্যান্ট দিয়েও, সেটা দেখি। তাহলে আমরা দুখানা আমরা আলাদা আলাদা করে কনফিগারেশনগুলো লিখি, রাইট? 1s2
2s2 2p6 3s2 3p6। এইবার আমরা একটা হবে 4s1 আর একটা হবে হলো একই জিনিস এখানে কি হবে 3d1। এই তো এর মধ্যে কোনটা আমার এফেক্টিভ, মানে কোনটা কেন হয়, সোজা কথা অবভিয়াসলি আমরা জানি যে এটা হয়, কেন হয় আমরা এখন দেখাবো। কিভাবে দেখাতে হবে, যদি আমি দেখাতে পারি যে 4s ইলেকট্রনটা যদি 4s এ থাকে, ইট এক্সপিরিয়েন্সেস মোর জেড এফেক্টিভ, রাইট, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এটার উপর বেশি এই 3d-তে থাকলে, তাহলে আমার পারপাসটা সার্ভ হবে। কারণ যত এফেক্টিভ চার্জ বেশি হবে আমার কুলম্বিক অ্যাট্রাকশন বেশি হবে, রাইট, আর তাহলে আমার মোর স্টেবল হবে। এখন দেখি দুটো আলাদা আলাদা করে। এসে আছে, আচ্ছা এসে দেখো এখানে কি হচ্ছে, ফর 4s, হ্যাঁ 4s এর জন্য কি হচ্ছে, এস এর জন্য এখানে তো আদার কোনো ইলেকট্রন নেই, তাহলে আউট হলোই না। কি বলছে, এস ইলেকট্রন হলে n-1 এর কি হচ্ছে 0.85, এখানে কটা আছে 8টা, তাহলে 8 ইন্টু 0.85 যা কন্ট্রিবিউশন হবে প্লাস নিচে যা আছে n-2 n- এটা কত হবে 3, হোয়াট এভার ইট ইজ, খব হয়ে যাবে আমার 1, রাইট। তাহলে এখানে কটা আছে 10টা, তাহলে 10 ইন্টু 1.0, হ্যাঁ এটা আমার হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটাই আমার হলো এস শিল্ডিংটা কত হলো, তাহলে এখানে হলো আমার 8 ইন্টু 5 0 4 64 প্লাস 4 68 6.80 প্লাস 10.00, তাহলে এটা হলো আমার 16.80। পটাশিয়ামের কত, পটাশিয়ামের হলো আমার দেয়ারফর জেড এফেক্টিভ ইকুয়ালস টু, পটাশিয়ামের হলো আমার 19, তাই না, 10 প্লাস 8 প্লাস 1 19, তাহলে 19 মাইনাস 16.80 কত দাঁড়াচ্ছে, তাই তো, 2.20, এটা আমার জেড এফেক্টিভ। আচ্ছা ফর 3d ইলেকট্রনের জন্য কি হবে, এখানেও তোমার আর কোনো আদার ইলেকট্রন নেই t1, তাহলে এটা 0। এবার ডি ইলেকট্রনের ক্ষেত্রে বলেছে, এই যে রুলটা যদি মনে থাকে, দেখো কি বলেছে, এনি এইচ অফ ইলেকট্রন ইন লোয়ার গ্রুপ দেন দ্য ওয়ান বিং কনসিডার্ড কন্ট্রিবিউটস এস ইকুয়ালস টু 1, তাহলে সবগুলো 1 হয়ে যাবে। তাহলে এই যে 18টা আছে 18টাই 1 দিয়ে মাল্টিপ্লাইড হয়ে যাবে, তাহলে আমার এস হয়ে যাচ্ছে 18, তাহলে জেড এফেক্টিভ কি হচ্ছে 19 মাইনাস 18 1.00। তাহলে আমার একটা ইলেকট্রন যদি ডি অরবিটালে যায়, তাহলে তার জেড এফেক্টিভ ও কি এক্সপিরিয়েন্স করবে 1, জাস্ট 1, হোয়ারএজ যদি 4s এ যায় তাহলে 2.2, এটাও কম, কিন্তু ডিতে গেলে যা পাবে তার থেকে তো বেশি, কাজেই ও ডিতে যায় 4s এ যাবে রাদার দেন 3d, ঠিক আছে। তাহলে পটাশিয়ামেরটা আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারলাম থ্রু স্ল্যাটার্স রুল। ওকে, এবার আমরা একটা এক্সাম্পল দেখি একদম ট্রানজিশন মেটালের ক্ষেত্রে। ধরো নিকেলেরটা আমরা লিখছি 1s2 2s2 2p6 3s2 3p6 3d8, যেরকম করে আমাদের লিখতে বলেছে, কন্ট্রিবিউট করতে বলেছে, আমরা সেইভাবেই লিখছি, ঠিক আছে। 4s2 স্ট্যাটার যেভাবে বলেছে, ওকে, এটা আমার কনফিগারেশন। এইবার প্রশ্নটা হলো, ধরো প্রশ্ন করা হলো যে দুটো আলাদা আলাদা বের করো, 4s এর এফেক্টিভটাও বের করো, 3d এর এফেক্টিভটাও বের করো, ঠিক আছে। তাহলে দেখা যাক কি হয়। আমরা 4s এরটা আগে বের করি। 4s এর কি আছে দেখো, এখানে আদার ইলেকট্রন আছে একটা, তাহলে 1 ইন্টু 0.35 প্লাস এটা কি হচ্ছে
তোমার এখানে আগের গ্রুপটার তোমার এখানে মাইনাস, হ্যাঁ, এখানে তোমার D8, আর এখানে আছে তোমার কত, আবার 8টা, 2 + 6 8, তাহলে 8 আর 8 16, তাহলে 16 ইলেকট্রন কত হবে ইন্টু 0.85, কারণ বলেছিল n-1 গ্রুপের হবে a 0.85 ফর এস ইলেকট্রন, হ্যাঁ, প্লাস এখানে কি আছে 10টা ইন্টু 1, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এটা হচ্ছে তোমার 0.35 প্লাস এটা আমার 16 মাল্টিপ্লাইড বাই 0.85, থার্টিন পয়েন্ট 5, তো তাহলে কত হচ্ছে এটা, কত হচ্ছে এটা, তাহলে 23.95, তাহলে জেড এফেক্টিভ হচ্ছে নিকেল কত 10 প্লাস তোমার 28, ওকে, তাহলে 28 মাইনাস 23.95, এটা হয়ে যাচ্ছে আমার তাহলে কত, সরি 4.05, ঠিক আছে। এইবার ফর 3D ইলেকট্রন, 3D ইলেকট্রনের প্রথম রুলটা কি, ডান দিকে যা আছে আমরা দেখবই না, কিছুই দেখার দরকার নেই, এস ইকুয়ালস টু কি, এখানে আদার ইলেকট্রন আছে 7টা ইন্টু 0.35, তাহলে এখানে আমার আছে 7টা 0.35 প্লাস যা আছে সব 1, তাই না, 3D বলেছে যে যা আছে এইটা ছাড়া তাহলে সব 1, তাহলে এখানে আমার যাচ্ছে 10 + 8 18 ইন্টু 1.00, তাহলে হয়ে যাচ্ছে 7 ইন্টু 0.35 26.95, সরি ভুল করলাম আমি একটু, 2.45 প্লাস 18 কত হচ্ছে, তাহলে 20.45, তাহলে জেড এফেক্টিভ ইকুয়ালস টু 28 মাইনাস 20.45 ইকুয়ালস টু হচ্ছে তোমার 7.55, তাহলে এই ক্যালকুলেশনটা থেকে আমরা কি বুঝতে পারলাম, এই ক্যালকুলেশনটা দেখতে পারলাম যে ইলেকট্রন যখন আমরা কনফিগারেশন হয়ে গেছে, একটা জিনিস তোমরা খেয়াল করবে, তোমরা আউবাউ প্রিন্সিপাল অনুযায়ী তোমরা ইলেকট্রন 4Dর আগে 4s-এ পুট করো, কিন্তু তাই যদি হয় তাহলে ইলেকট্রন যখন যাবে তাহলে তো মোস্ট লুজলি বাউন্ড ইলেকট্রনটাই তো আগে চলে যাওয়া উচিত, তাই না, তাহলে নিকেল 2+ যখন হবে এখান থেকে কোন ইলেকট্রনটা যাবে, ডি থেকে যাবে না 4s থেকে যাবে, তখন কিন্তু 4s থেকে যাবে, কেন, কারণ আমরা এই ক্যালকুলেশন থেকেই বুঝতে পারছি যে 4s ইলেকট্রনের ক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হলো অনলি
4.05, whereas এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে 7.55, রাইট? সেই জন্য আমার ইলেকট্রনটা যখন যাবে তখন 4s থেকেই যাবে রাদার দেন 4d থেকে। সেই জন্য আমরা যখন নিকেল 2+ ইয়েটা লিখি তখন 4d লিখি, 4sটা আর কিছু লিখি না, ঠিক আছে? তাহলে আজকে আমরা মানে 3-4টা এক্সাম্পল দেখলাম ডিফারেন্ট টাইপসের, একটা ডি একটা এস এর আর ডি এস কম্পেয়ার করেও আমরা দেখলাম যে কীরকম হচ্ছে। তাহলে আজকের লেকচারে আমরা কি কি দেখলাম? আমরা অরবিটাল পেনিট্রেশন, হোয়াট ইজ অরবিটাল পেনিট্রেশন দেখলাম, শিল্ডিং কাকে বলে, এই শিল্ডিং আর পেনিট্রেশন দিয়ে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করলাম ইলেকট্রনিক কনফিগারেশন, যেগুলো আমরা অলরেডি জানা ছিল তার কিছু ইনসাইট আমরা চেষ্টা করলাম এক্সপ্লেন করার যে কেন হচ্ছে, এবং দেখলাম যে 20 অবধি একরকম, 21-এর পরে এই এনার্জি অর্ডারিংটা আর খাটে না, হ্যাঁ, তার চেঞ্জ হয়ে যায় কেন? তখন ইলেকট্রন রিপালশনটা আমরা কনসিডার করি না বলে আমাদের আউবাউ প্রিন্সিপালটার ক্ষেত্রে আমরা 20 অবধি ঠিক আছে, কিন্তু তারপরে চেনের এনার্জিটা চেঞ্জ হয়ে যায়। কার উপর চেঞ্জ করে? যখন ইলেকট্রন যাচ্ছে, কেন ইলেকট্রন যখন বেড়ে যাচ্ছে, প্রোটন বেড়ে যাচ্ছে, এই সব যখন বেড়ে যাচ্ছে তখন এই এনার্জি অর্ডারিংগুলোও চেঞ্জ হচ্ছে নিজেদের মধ্যে, এবং আলটিমেটলি আমরা এগুলো কোয়ান্টিটেটিভলি একটু দেখার চেষ্টা করলাম বাই স্ল্যাটার্স রুল দিয়ে, তার ওই সেমি এম্পেরিক্যাল রুল দিয়ে আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেট করলাম, শিল্ডিং কনস্ট্যান্ট ক্যালকুলেট করলাম এবং এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেট করলাম। ঠিক আছে, আজকে এইটুকু অবধি থাক, কালকে না আবার সোমবার দেখা যাবে। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো।